শুরু করবে ফারহানা কানন লাকি। আমরা ফারহানার কাছ থেকে শুনতে পারবো তার মনের গহীনে কি বইছে এই সময়টা। ফারহানা। ধন্যবাদ মাননীয় মডারেটর। আজকের বারোয়ারি বিতর্কের বিতার্কিক বৃন্দ এবং যারা সাথে আছেন, আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আপনি 1 সেকেন্ডের জন্য আপনার চোখ দুটি একটু বন্ধ করুন এবং ভাবতে থাকুন আপনার জীবনের স্মৃতিময় কোনো মুহূর্তের কথা। সেটি হতে পারে আপনার পরিবারের কোনো প্রিয়জনের মুখ, হতে পারে আপনার সেই প্রধান শিক্ষক যিনি আপনাকে তাচ্ছিল্য করেছিলেন, কিংবা সেই প্রধান শিক্ষক যিনি আপনাকে আতাউট থেকে আতিউট করেছিলেন। হতে পারেন সেই মৌলভী স্যার, ক্যাডেট কলেজের প্রিন্সিপাল, কিংবা হাটের সেই মানুষগুলো যারা আপনার স্বপ্ন পূরণে আপনার পাশে ছিল। হতে পারে আপনাদের সেই ছোট্ট কুড়ে ঘর, কিংবা আপনার গ্রাজুয়েশনের সেই কালো গাউন। অথবা আপনার মনে আসতে পারে আপনার নিরাশায় ভরা সেই সময়গুলো যখন প্রতি মুহূর্তে আপনার মনে হতো এই বুঝি আপনি আপনার নিজের জীবনের কাছে হেরে গেলেন। কিংবা আপনার মানসপটে ভেসে উঠতে পারে বর্তমান বিশ্বের এই প্রাকৃতিক বিপর্যয় করোনা। এই যে চোখ বন্ধ হয়ে যাওয়া 1 সেকেন্ড সময়, যে দৃশ্য আজ আপনাকে মানসপটে দেখিয়েছে, সেটিই কিন্তু এই মুহূর্তে রয়েছে আপনার পরাণের গহীনে। আমাদের আজকের বারোয়ারি বিতর্কের বিষয় পরাণের গহীন ভেতর। আমি জানি অনেকের পরাণে অনেক কিছুই আছে, কিন্তু মাননীয় মডারেটর, আজকের এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে আমি যখন 1 সেকেন্ডের জন্য আমার চোখটি বন্ধ করছি, তখন আমার চোখের সামনে শুধুই অন্ধকার, শুধুই শূন্যতা। এক ভয়াবহ নিকষ কালো অন্ধকার আড়াল করে রেখেছে আমার জীবনের সকল সম্ভাবনার স্বপ্ন, ভালোবাসার পৃথিবী, সামনে চলার পথ। না, এটি ভাববার কোনো কারণ নেই যে ভয়াবহ করোনা বিপর্যয়ের কারণে এই অন্ধকার ঘিরে রেখেছে আমার অন্তরাত্মা। আমি জানি 2020 সাল আমাদের লড়াইয়ের বছর, টিকে থাকার বছর। হতাশা, আতঙ্ককে পেছনে ফেলে এই প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে যাব আমরা। এই অন্ধকার আমরা জয় করে ফেলবো খুব দ্রুতই, কিন্তু আমাদের বুকের ভিতরে, মনের গভীরে আর বিবেকের ভাঁজে ভাঁজে যে অন্ধকার, সেটিকে আমরা জয় করব কিভাবে? অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক আর নৈতিকভাবে যে গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছি আমরা, সেই অন্ধকার থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে? একজন নারী হিসেবে আমার চারপাশে নিরাপত্তাহীনতার অন্ধকার, একজন মা হিসাবে সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের অন্ধকার, সমাজের বৈষম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির অন্ধকার, আমার পোশাক, আমার ভাবনা, আমার স্বাধীনতাকে শৃঙ্খলিত করার অন্ধকার, একজন প্রেমিকা হিসেবে প্রেমিকের প্রতারণার অন্ধকার, একজন স্ত্রী হিসেবে স্বামীর হিংস্র আচরণের অন্ধকার, পরিবারের নিষ্পেষণের অন্ধকার, একজন মানুষ হিসেবে আমার জীবনের নিরাপত্তাহীনতার অন্ধকার, বেঁচে থাকার ন্যূনতম চাহিদা পূরণের অন্ধকার, প্রতিবাদী হতে না পারার কষ্টের অন্ধকার, দেশ আর দেশের মানুষের জন্য কিছু করতে না পারার অন্ধকার, 30 লক্ষ শহীদের আত্মাকে শান্তি না দিতে পারার অন্ধকার, ভাষা শহীদের আত্মত্যাগকে সম্মান করতে না পারার অন্ধকার, শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সভ্যতার ফুল ফোটানোর কথা, সেখানে অরাজকতার অন্ধকার, চারপাশে ব্যাধিচার, অন্যায়, অসত্য আর দুর্নীতির অন্ধকার, বিদেশি কৃষ্টি কালচারে ফেসে যাওয়ার অন্ধকার। মাননীয় মডারেটর, এত সব অন্ধকারের ভেতরে আমি আমার পরাণটাকে দেখতেই পাই না। অন্ধকারে আমি সবসময় দিশেহারা বোধ করি। এখন প্রশ্ন আসতেই পারে, এত অন্ধকারের মাঝেও আমি বেঁচে আছি কেন, কিভাবে? খুব ছোট্ট একটি উত্তর, সেটি হচ্ছে স্বপ্ন নিয়ে। এই নিকষ কালো অন্ধকার কেটে একটি সুন্দর সোনালী সকাল আসবে, এই স্বপ্ন আমি আমার অন্ধকার পরাণে গভীরে লালন করি। একজন পুরুষ ধর্ষণ করেন, শত সহস্র পুরুষ তার প্রতিবাদ করেন। একজন পথভ্রষ্ট রাজনীতিবিদ যখন গোটা রাজনীতিকে কলুষিত করে, তখন বঙ্গবন্ধুর সেই বজ্র কণ্ঠ অন্ধকার ভেদ করে আলোর দীপশিখা হয়ে আসে। নৈতিক অবক্ষয় যখন গভীর থেকে গভীরতর করে, তখন অপরাধী সন্তানকে আইনের হাতে তুলে দিয়ে বাবা মা নতুন ভোরের সূচনা করেন। ছোট্ট শিশুটি যখন বাবা মায়ের হাত ধরে ফুল নিয়ে শরীর মিনার কিংবা স্মৃতিসৌধের দিকে এক পা করে এগিয়ে যান, তখন 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন আর ভাষা সৈনিকদের চোখে মুখে দেখতে পাই
আলোর আভা। যখন ভাবি বিদেশি পণ্যের চাকচিক্যের কাছে হারিয়ে যাচ্ছে আমার দেশি পণ্যের ঐতিহ্য, ঠিক তখনই একদল দেশি পাগলা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। আমাদের দেশের জামদানি কিংবা মণিপুরি শাড়ি, শীতল পাটি, নকশি কাঁথা, বাঁশ, বেত, মাটি কিংবা কাঁসা পিতলের জিনিস আমাদের নতুন ভোরের স্বপ্ন দেখায়। ঠিক এভাবেই অন্ধকারে থেকে থাকা আমার পরাণের গহীন অংশটি প্রতিনিয়ত স্বপ্ন দেখে এই দুঃস্বপ্নের কালো নিকষ রাত কেটে একটি আলোক উজ্জ্বল ভোর আসবে। জানি অনেকেই বলবেন সম্ভব না, কিন্তু আমার পরাণ সবসময় খোঁজে সম্ভাবনা। নিকষ কালো অন্ধকারে ঢেকে থাকা আমার পরাণ প্রতি মুহূর্তে নতুন আলোয় উদ্ভাসিত একটি সকালের স্বপ্ন দেখে, যেখানে আলোর বন্যায় ভেসে যাবে সকল অন্ধকার। মায়ের মুখে আবার হাসি ফুটবে, বোনের চোখে দেখা যাবে হরিণের চঞ্চলতা। সোনার বাংলা ভরে উঠবে সোনায়, বিশ্ব অবাক চেয়ে হবে। অন্ধকারে আচ্ছাদিত আমার পরাণ আজ সম্ভাবনাময় এক আলোক উজ্জ্বল স্বপ্ন নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছে। আসুন আমরা সবাই একসাথে আলোর পথে হাঁটি, সম্ভাবনার স্বপ্ন নিয়ে বাঁচি। ধন্যবাদ। ধন্যবাদ লাকি। মুল হুদা সুমন, যিনি সাধারণ সম্পাদক ছিলেন এই ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির, এবং আজকে আবার নতুন করে ওর নামের আগে সাবেক বিতার্কিক লেখায় আমি একটু অবাক হয়েছি। একবার বিতার্কিক কিন্তু আজীবন বিতার্কিক থাকে। আমি যেরকম অনেক সময় কবিরা কি সাবেক হয়? হয় না। সুতরাং বিতার্কিক সুমনকে বলবো লাকির কথার পিঠে বিতর্ক শুরু করবার জন্য। সুমন। শ্রদ্ধা জানবেন মাননীয় সভাপতি। দীর্ঘ 2 দশকের চেনা প্রিয় মুখগুলো যারা আজ এই প্ল্যাটফর্মে পরাণের গহীন ভেতরের কথা বলতে সমবেত হয়েছেন, সবাইকে অতুষ্ণ ভালোবাসা আর শুভেচ্ছা দর্শক শ্রোতাদের জন্য। মাননীয় সভাপতি, রাস্তায় 2 মনস্তত্ত্ববিদের দেখা হয়েছে অনেকদিন পর। তো একজন আরেকজনকে বলছেন, আপনি ভালো আছেন, আমি কেমন আছি। আপাত নিরীহ কিন্তু জটিল এই প্রস্তুতি করবার সময় আমাদের হারিয়ে গেছে। মার্ক জাকারবার্গ আর জেফ বেজোসের এই পৃথিবীতে জীবন মানেই ছুটে চলা, থামলেই সর্বনাশ। খবরে প্রকাশ 18 অক্টোবর 2020 নেত্রকোনার বারহাট্টায় হাওর এক্সপ্রেসে কাটা পড়ে মারা গেছেন 3 জন জোয়ান শ্রমজীবী মানুষ। 3 দিন 3 রাত একটানা কাজ করে ভীষণ ক্লান্ত তারা রেল লাইনের উপর বসে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন শেষ রাতের দিকে। ঠিক ভোর 4:30টায় রেলের ইঞ্জিন তাদেরকে তুলে নিয়ে যায় মৃত্যু স্টেশনে। অপরাধ বিশ্রাম। মাননীয় সভাপতি, গতকাল সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফেরার চলন্ত পথে বসেই তাই ভাবছিলাম কেমন আছি আমি, কি ছাইপাশ আছে আমার পরাণের গহীন ভেতরে। উত্তর দিলেন স্বয়ং রবীন্দ্রনাথ, তোমার চরণ স্পর্শে বিশ্বধূলি মলিনতা যায় ভুলি, পলকে পলকে মৃত্যু হয়ে ওঠে প্রাণ ঝলকে ঝলকে। মাননীয় সভাপতি, আমার পরাণের গহীন ভেতরে তাই আজ প্রহেদ চাষবাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের স্বর্ণালী দিনগুলোতে ডাকসুর সিঁড়িতে, লাইব্রেরি বারান্দায় কিংবা ফুলার রোডের সোডিয়াম আলোতে রাতের পর রাত বন্ধুদের সাথে বসে সমাজ বদলের স্বপ্ন দেখেছি। সমাজ ঠিকই বহতা নদীর মতো কুল ভেঙে এগিয়ে গেছে। 40 পেরিয়ে আজ পেছন ফিরে দেখি অনেকখানি বদলে গেছি আমি নিজেই। গ্রহের সমস্ত আগুন পরিণত হয়েছে স্ফুলিঙ্গে। সুপ্ত ঘুমে ছড়িয়ে পড়েছে আমার সমস্ত মনন জুড়ে। চারপাশটা দেখে শুনে আমার সেই বোধের স্ফুলিঙ্গগুলো আবার জ্বলে উঠতে চায়। আজ নাগার্নো কারাবাখের একটি ক্ষুধার্ত শিশুর মুখ আর মুখের সাথে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে সেদিনকার তরুণী বধূর ব্যথাতুর চোখ একাকার হয়ে আমাদের দিকে তাকিয়ে ভেঙচি কাটছে। মাননীয় সভাপতি, বেগমগঞ্জের অত্যাচার আর খাতুনগঞ্জের চতুর আড়তদারি সব একই লোভের নাটাইয়ের ঘুড়ি। মাননীয় সভাপতি, জোর গলায় তাই বলতে পারি, ট্রাম্প আর পুতিনের পৃথিবীও আলাদা নয়। আর এই নভেম্বরে মিস্টার বাইডেন মার্কিন অধীশ্বর হলেও এই অভাগা পৃথিবীর কিছুই বদলাবে না। প্রিয় শহীদ কাদ্রি সেই কবেই কবিতায় বলে গেছেন,
সংবাদপত্রের শেষ পৃষ্ঠা থেকে বেরিয়ে এসেছে এক দীর্ঘ সাঁজোয়া বাহিনী এবং হেডলাইন গুলো অনবরত বাজিয়ে চলেছে সাইরেন। মাননীয় সভাপতি, পরাণের গভীর ভেতরে আমার গ্রহের সাইরেন বাজে এই পৃথিবীর নষ্টামি দেখে। মাননীয় সভাপতি, অদ্ভুত আধারের এই অচলায়তন ভাঙবার জীবন কাঠি খুঁজতে এই বিদ্রোহী মন তাই আশ্রয় খুঁজে অষ্টাদশ শতকে স্যার জ্যাক রুশোর সোশ্যাল কন্ট্রাক্টে। রুশো বলেছিলেন, তথাকথিত এই সভ্যতার পূর্ব যুগেই মানুষ অধিকতর স্বাভাবিক আর যথার্থ মানুষ ছিল। যতই অগ্রসর হয়েছে সভ্যতা, মানুষের জীবন ততই কৃত্রিম আর জটিল হয়ে দাঁড়িয়েছে। অক্টোবর বিপ্লবের 100 বছর পর অতিমারি আক্রান্ত আরেক অক্টোবরে দাঁড়িয়ে নুরুল দিনের কণ্ঠে তাই আজ আমার পরাণের গহীন ভেতর ডুকরে কেঁদে ওঠে, কণ্ঠে বাহে জাগো সবাই, কণ্ঠে বাহে। ব্রিটিশ যোদ্ধা অ্যাডমিরাল নেলসন, যিনি ট্রাফালগারের যুদ্ধে নিহত হওয়ার পূর্ব পর্যন্ত তার নাবিকদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে তার সুউচ্চ মূর্তির পাদদেশে লেখা আছে, ইংল্যান্ড এক্সপেক্টস দ্যাট এভরি ম্যান উইল ডু হিজ ডিউটি। ইংল্যান্ড আশা করে যে প্রত্যেক ব্যক্তি তার কর্তব্য করবেন। আজ এই কুহেলি সময়ে এই চেতনাই আমাদের মর্মবাণী হোক। মাননীয় সভাপতি, কৃষক সবুজ ফলাক, জেলেদের জাল ভরে উঠুক রাশি রাশি রূপালী ইলিশে, আর কাজে কর্তব্যে আমরা এক একজন হয়ে উঠি বঙ্গবন্ধু সোনার বাংলার খাঁটি মানুষ। মাননীয় সভাপতি, পরাণের গভীর ভেতর থেকে আজ আমি এই মঞ্চে শান্তি আর ভালোবাসার ডাক দিয়ে যাই। জীবন জয়ের দর্শন পরাজিত করুক হানাহানি, হত্যা আর ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনাগুলোকে। আমাদের পারস্পরিক সম্পর্কগুলো হয়ে উঠুক ঝকঝকে নীল আকাশের মতো। আমার পরাণের গভীর ভেতরে খুব সন্তর্পণে একটা পদ্মদিঘির বাস। যে পদ্মদিঘির গল্প আমি আমার বিতর্ক অঙ্গনের বন্ধুদেরকে শুনিয়েছিলাম এই শতকের গোড়ার দিকে, সেই বন্ধুদের অনেকেই আজ হারিয়ে গেছে। আমি অবশ্য খবর রাখবার চেষ্টা করি দূর থেকে, মৃদু অভিমান হয় আবার যদি সেই নিষ্কলুপ চঞ্চল সময় আর নিপাত বন্ধুতার দিনে ফিরে যেতে পারতাম। মাননীয় সভাপতি, শেষ করছি কবি বন্ধু ইমতিয়াজ মাহমুদের তুমুল পাঠকপ্রিয় একটা কবিতা পাঠ করি। একদিন সব অবহেলা দ্বিগুণ করে ফিরিয়ে দেব, সব দাঁড়িয়ে থাকা চেয়ার থাকতেও বসতে না বলা ফিরিয়ে দেব। ওই দিন আমিও খুব ভ্রু কুঁচকে তাকাবো, এমন ভাব দেখাবো যেন কোনো কথাই শুনছি না, যেন আমার সময় নাই। আমি এই সকল ব্যস্ততা ফিরিয়ে দেব, সব অবহেলা দ্বিগুণ করে। একদিন আর কোথাও যাব না, আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে তুমি ঠিকই, আমি ফিরেও তাকাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সুমন। শুনতে পারবো আরিফ আল মামুনের কথা, যিনি গবেষণা প্রধান বিবিসি মিডিয়া অ্যাকশন, সাবেক সভাপতি ডিওটিএস। আমরা মামুনের কথা শুনবো আরো বড় পরিসরে। মামুন। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, বিতর্ক শুরুর আগে চলুন একটা গল্প শুনে আসা যাক। না, কোনো বিষণ্ণতার গল্প নয়, কারণ কলকাতার কোনো এক ট্রাম বিষণ্ণতার সওদাগরকে নিয়ে চলে গেছে সেই কবে। বরং বলা যেতে পারে একটা নামানুষী জীবনের গল্প, অথবা আপনি বলতেই পারেন অসংখ্য নামানুষী জীবনের গল্পের মাঝে ছোট্ট একটা উদাহরণ মাত্র। সেসব গল্পগুলোকেই রবীন্দ্রনাথ বোধ করে বলেছিলেন, ঘোলা জলের ডোবা, বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে। যে গল্পের নায়ককে আপনি অনায়াসে পার্শ্ব চরিত্র বলে চালিয়ে দিতে পারবেন, অথবা কিছু কিছু ক্ষেত্রে খল চরিত্রেও। সে গল্পে অনেক কিছু আছে। সে গল্পে গারো পাহাড় আছে, স্থির ধ্যানমগ্ন ঋষির মতন ঠায় দাঁড়িয়ে থাকা গারো পাহাড়, যাকে দেখে আপনার মনে হতেই হবে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই। সেখানে সোমেশ্বরী আছে, শীতের সকালে ভাপ ওঠা সোমেশ্বরী, পরক্ষণে আচমকা রূপ পাল্টে ফেলা বানভাসী সোমেশ্বরী।
কোজাগরী পূর্ণিমায় রূপালী ফিতের মতন বিছিয়ে থাকা সোমেশ্বরী, অথবা অবিরল বৃষ্টিতে দুধ সাদা সোমেশ্বরী। সে গল্পে শশাঙ্কের রাজবাড়ি আছে, সেই রাজবাড়িতে প্রথম সিগারেট খাওয়ার নিষিদ্ধ আনন্দ আছে। আছে ক্যাডেট কলেজের হলুদ খামের অজানা সংবাদের গল্প, আর আছে মাঝরাতে আচমকা বৃষ্টিতে হারিয়ে ফেলা সময়ের জন্য পার ভাঙা হাহাকার। সে গল্পে মাননীয় সভাপতি উদ্ধত যৌবনের গল্পও কিন্তু রয়েছে। জীবন তখনও অতটা আটপৌরে হয়ে যায়নি। পৃথিবীটা আমূল পাল্টে দেওয়ার ভয়ঙ্কর দিবাস্বপ্ন দেখা সেই যৌবন। সেই গল্পের রথ তখনও ছুটে চলেছে গড়ে তুলতে তোমার আমার ভালোবাসার যৌথ খামার। সেই গল্প তখনও কবির সুমনের মতন গেয়ে ওঠে, এসো প্রেম পরযোদ্ধার সাজ, এসো চুম্বন গ্রেনেড হও, এসো ভালোবাসা আলোর স্বরাজ, আমার গানের আদর হও। কোনো কোনো দিন নিধাক দুপুরের গল্পও রয়েছে তাতে। সেই সব অন্তরঙ্গ দুপুরে যখন মাথার ভেতর কুঝিকঝিক করে ছুটে চলে যেত আত্মহননের ট্রেন হুইসেল বাজিয়ে, সেই সব গল্প রয়েছে এখানে। আর রয়েছে মাননীয় সভাপতি অসংখ্য রাতের গল্প, অসংখ্য হ্যালোজেনের রাত। সেই সব রাতে ফ্লোরোসেন্ট জ্যোৎস্নার নিচে হাঁটতে হাঁটতে উত্তর খোঁজার ব্যাকুলতার গল্প রয়েছে সেখানে। গল্প আছে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতায় আচমকা জেগে ওঠার গল্প, আছে অ্যাস্ট্রেতে উপচে পড়া প্রেমের গল্প, নিকোটিনের হিসেব মাপা প্রেমে ব্যর্থতার গল্প, আর আছে চাওয়া আর পাওয়ার অসম সমীকরণের শুদ্ধি নির্ণয়ের গল্প। সেই সব অসংখ্য সোনালী নক্ষত্রের রাত, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে সূর্যোদয় দেখার গল্প রয়েছে তাতে। আর আছে একটা ব্যক্তিগত জিরো আওয়ারের অপেক্ষার গল্প। যাই হোক মাননীয় সভাপতি, গল্পের পরিধি ঠিক করতে করতে গল্পের গহীনে আর ঢোকা যাচ্ছে না, এবং ঢোকাটা হচ্ছেও না। যেমনটা আসলে সব সময় হয়, সময়ের ট্রেন শেষ প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে, অথচ এখনো জানা হলো না গল্পের সেই পার্শ্ব চরিত্র সেই অসম সমীকরণের শুদ্ধিটা মেলাতে পেরেছিল কিনা। আমাদের আসলে জানা হয় না কিছুই মাননীয় সভাপতি। আমরা জানি না বুক পকেটে জমিয়ে রাখা কিছু খুচরো ইচ্ছে ভাঙিয়ে আমরা অনায়াসে কিনে নিতে পারি কিছু আয়েসি সন্ধ্যা অথবা চুপচাপ রাত। কিন্তু আমরা আবার এটাও জানি না হাতে হাতে সন্ধ্যারাও স্বার্থপর। আমরা জানি না এই আপাত ভালোবাসাবাসীর পৃথিবীতে স্থান নেই স্ব-আরোপিত অভিমানের। আমরা আসলে জানিই না অমলকান্তিরা কখনোই রোদ্দুর হতে পারে না বিরুদ্ধ প্লাবনে ডুব সাঁতার দিতে। আমাদের আসলে জানা হয় না সকালবেলা অফিস যাবার বদলে চাইলেই দূরপাল্লার কোনো লোকাল ট্রেনে উঠে গিয়ে আচমকা শেকলটেন স্টেশনে নেমে যাওয়া হয় না। এরপর কোনো এক চায়ের দোকান খুঁজে বের করে আয়েশ করে এক কাপ চা খেতে খেতে মানুষ আর দেখা হয় না মাননীয় সভাপতি। আমরা জানি না মাননীয় সভাপতি, আমাদের আশ্চর্য ভালোবাসাবাসীর সমস্ত রঙগুলো আজ হারিয়ে যাচ্ছে ইনস্টাগ্রামের ফিল্টারে। আমরা জানি না আমাদের যেসব কথা বলবার ছিল, যে কথাগুলো বলা হয়নি অথবা যে কথাগুলো বলা যেতে পারতো, তা কখনোই ধারণ করতে পারে না ফেসবুকের হোয়াটস অন ইউর মাইন্ড, কারণ আড়ালে মুচকি হাসে ব্যাকস্পেস। আমরা চাইলেই ভালোবাসাকে গড়ে তুলতে পারি না পিন্টারেস্ট প্রজেক্টের মতো। আমরা জানিই না চাইলে প্রেমকে আমরা সুদৃশ্য র্যাপিং পেপারে অর্ডার করতে পারি না দারাজ কিংবা ইভেলির ধামাকা সেলে। আর তাই জানি না বলেই জীবন গিয়েছে যখন আমাদের 20 বছরের পার, তখন এই যে ঘোর, এই যে বিরুদ্ধতা, এই যে নিদারুণ অসময়, এই যে নামানুষী ভীষণ আটপৌরে জীবনের 9টা 5টার ফরমায়েশি দিনের শেষে সেই গল্পের পার্শ্ব চরিত্রটি অফিসের ঝা চকচকে আলোয় ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে পরাণের খুব গহীনের ভেতরে ডুব দিয়ে দেখে কেবল শূন্যতা। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ মামুন। তুমি বিষণ্ণতার কথা বললে, বিষণ্ণতার কবিতা পড়লে, তোমাকে দেখতে পেলাম না, তোমার চোখে মুখে কি সেই বিষণ্ণতা ছিল? অভ্র ভট্টাচার্য, উপপরিচালক সিপিটি, সাবেক বিতার্কিক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। অভ্র। শ্রদ্ধাভাজন সভাপতি, আমার সতীর্থ বিতার্কিক এবং যারা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। মাননীয় সভাপতি, উপনিষদ বলেছে আত্মানাম বৃদ্ধি, নিজেকে জানো।
এছাড়াও অনেকেই আমাদেরকে বলেছেন নিজেকে জানার চেষ্টা করো। রবীন্দ্রনাথ তার ৮০ বছর জীবনে শেষ দিকে এসে বলেছেন, তোমার জ্যোতিষ্কতারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ, সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল, বাহিরে কুটিল হোক অন্তরে সে রিজু, এ নিয়ে তাহার গৌরব। সুতরাং সবাই চেষ্টা করেছেন নিজেকে জানার জন্য যে কাজটি প্রথমেই করতে হয় সেটি হচ্ছে পরাণের গভীরে ডুব দিতে হয়। কিন্তু সত্যিই কি আমরা পরাণের গভীরে ডুব দিতে পারি? যদি পারতাম তাহলে তো মোক্ষ লাভ হয়েই যেত মাননীয় সভাপতি, কিন্তু সেটি যেহেতু হচ্ছে না, সুতরাং আমরা যারা মনুষ্য পদবাচ্য বলে নিজেদেরকে মনে করি তারা সবসময় ভেবে যাই যে আমরা হয়তো মনের গহীনে ডুব দিতে পারছি, কিন্তু সেইটা চেষ্টাতেই থেকে যায়, সেটা কখনো সত্যি হয় না। আজকে যারা পরাণের গহীন ভেতর এই নিয়ে বিতর্ক করছেন, এই নিয়ে কথা বলছেন, যে তিনজন বললেন, তাদের শব্দগুলো কেন জানি আমার বারবার মনে হচ্ছিল যে পরাণের গহীন ভেতর থেকে হতাশা উঠে আসছে। কিন্তু সত্যি বলতে এটি তাদের মনের গহীনের কথা নয়, এটি তাদের মনের উপরিভাগ যে দুঃখ জমেছে সেই দুঃখের একটি ধোঁয়া মাত্র। মাননীয় সভাপতি, এবার একটু একটু অন্যদিকে যাই। আপনি জানেন যে এক সময় টেলিভিশনকে বলা হতো বোকা বাক্স, আমাদেরকে বলা হতো যে আমরা বোকা বাক্সে বন্দী হচ্ছি। কিন্তু নিয়তির খেলায় আজ আমরা বন্দী 2 ইঞ্চি বাই 6 ইঞ্চির একটি অত্যন্ত বুদ্ধিমান যন্ত্রের হাতে, যে যন্ত্রটি আমাদের মনের গহীনে কি হচ্ছে সেটি আমাদের থেকে তিনি ভালো বেশি জানেন। এবং শুধু জানেনই না, তারা এই মনের গহীনের সেই সব শব্দগুলো নিয়ে ব্যবসা করে চলেছেন আমাদের মনের অজান্তে। সুতরাং আমরা বলতেই পারি, মনের গহীনের কথা যেটি আমরা শুনছি, সেই মনের গহীন এখন আর আমাদের হাতে নেই। এই মনের গহীনটি চলে গেছে অন্য কারো হাতে। যদি না যেত মাননীয় সভাপতি, তাহলে আজকে পৃথিবীর সবথেকে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতে পারতেন না। তিনি সবথেকে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট এবং তিনি একই সাথে এই পৃথিবীর সবথেকে বড় ক্লাউন। সুতরাং কিন্তু তারপরেও আমরা ধরে নিতে পারি তাদের দেশের জনগণই তাকে নির্বাচিত করেছেন। সুতরাং তাদের মনের গহীনে হয়তো এ ধরনের একটি আশা এক সময় ছিল যে ট্রাম্পের মতো একজন মানুষ পৃথিবীর রাজত্ব করবে। একজন বলে গেলেন জো বাইডেনের কথা, তিনি আসলেও আমাদের কিছু যাবে আসবে না। সত্যি কথা, তিনি আসলেও আমাদের পৃথিবীর কিছু যাবে আসবে না। মাননীয় সভাপতি, যে কথাটি বলছিলাম যে বিতার্কিকরা যে দুঃখের কথা বলছেন সেটি তার মনের উপরিভাগের দুঃখের ধোঁয়া মাত্র। আপনি জানেন মাননীয় সভাপতি যে জলের গভীরতা সব থেকে বেশি, সেই জলে ঢেউ সব থেকে কম ওঠে। কিন্তু আমাদের মনের গহীনে সবসময় ঢেউয়ের আনাগোনা, অত্যন্ত বেশি পরিমাণ ঢেউ আমাদের সবসময় মনের উপরিভাগে আমরা দেখতে পাই, কারণ আমাদের মনের গহীনে আমরা ডুব দিতে পারিনি। মাননীয় সভাপতি, এই যে না পারার কারণ, এই কারণটি অনেকভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আপনি জানেন যে মাননীয় সভাপতি, এক সময় যে কবিতাগুলো লেখা হতো বা যে সাহিত্য রচনা হতো, সাহিত্যিক এবং কবিরা তার মনের গভীরে ঢুকে সেখান থেকে মণিমাণিক্য তুলে নিয়ে আসতেন। ইদানিংকালে আমরা যা দেখছি, আমরা যে কবিতা বা সাহিত্য দেখছি, সেগুলো শুধুমাত্র আমাদের মনের উপরিভাগের শব্দ চয়ন, আর কিছু নয়। এই যে ডুব দিতে পারছি না, এর বড় একটি কারণ হচ্ছে আমরা, যেটি সুমন বলে গেল, যে আমরা অত্যন্ত গতি নিয়ে ছুটে চলেছি। আমাদের থেমে একটু সুস্থির ভাবে মনের গভীরে দেখার সময়টি নেই। এই সময় না থাকার কারণে আমরা ভেবেও দেখছি না যে আমাদের মনের গভীরে আসলে কি আছে। সুতরাং মাননীয় সভাপতি, আমরা যে অদ্ভুত পৃথিবীতে বাস করছি, সে অদ্ভুত পৃথিবীতে কি তাহলে কেউই মনের গভীরে ডুব দিচ্ছে না? দিচ্ছে মাননীয় সভাপতি, দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু সেটি মুখ পর্যন্ত আসছে না। আমরা মনের গভীরে ঢুকে যে শব্দগুলো খুঁজে পাচ্ছি,
মনের গহীনে ঢুকে যে হতাশা খুঁজে পাচ্ছি, মনের গহীনে ঢুকে যে কবিতার শব্দ খুঁজে পাচ্ছি, সেটি আমাদের মন মুখ পর্যন্ত আসছে না, সেটি আমাদের হাত পর্যন্ত আসছে না। এই যে না আসা, এই যে না আসার বেদনা, এই বেদনা সবসময় আমাদেরকে পেছন দিকে ঠেলে দিচ্ছে। এবং আমরা তখন ভাবছি যে না, ঠিক আছে, আমাদের মনের গহীনে ঢোকার কোনো প্রয়োজন নেই, আমরা তো মনের গহীনে না ঢুকেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে তো সভ্যতা এসেছে। এই সভ্যতাটি কি রকম মাননীয় সভাপতি? এই সভ্যতাকে যদি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখি, এই করোনাকালীন সময়ে, এই করোনাকালীন এই অবস্থায় আমরা দেখেছি আমাদের পৃথিবীর সব থেকে নগ্ন চেহারাটি আমরা দেখেছি মাননীয় সভাপতি। 2015 সালে এসডিজি নামক একটি উন্নয়ন প্রকল্প চালু হয়েছিল, এটি আপনি সব থেকে ভালো জানেন। 5 বছরের মধ্যে সেই উন্নয়ন প্রকল্পটি মুখ থুবড়ে পড়ল এবং আমরা একটি অতিমারির সম্মুখীন হলাম। এবং তখনই দেখলাম যে পৃথিবী কিভাবে একটি নগ্ন অবস্থায় আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এই পৃথিবীকে, এই মনুষ্য জাতিকে ধারণ করবার কোনো ক্ষমতাই নেই। এই যে ক্ষমতা নেই, সেটি বোঝার জন্য আমাদেরকে একটি অতিমারির অপেক্ষা করতে হবে। সুতরাং আজ পর্যন্ত আমরা জানি না বা আমরা জানতাম না যে এই পৃথিবী আসলে কি চায়, এই পৃথিবীকে আসলে মানুষের কি দেওয়া উচিত, এই পৃথিবীতে কি নিয়ে চিন্তা করা উচিত। আপনি একটু আগে বলছিলেন যে আমাদের প্রাকৃতিক দুর্যোগের কথা, আমাদের জলবায়ু পরিবর্তনের কথা। এই জলবায়ু, এই প্রাকৃতিক দুর্যোগ, এইগুলো নিয়ে ভাবার আমাদের সময় নেই। আমরা আমাদের এই ছোট ক্ষুদ্র জীবন নিয়ে ভাবতেই ব্যস্ত, কিন্তু আমরা মনের গহীনে বা আমাদের এই পৃথিবীর গহীনে ঢুকে দেখার চেষ্টা করিনি যে এই পৃথিবীর আসলে প্রয়োজনটা কি, এই পৃথিবীতে মানুষের আদৌ প্রয়োজন আছে কিনা সেটিও আমাদের ভেবে দেখার সময় নেই। মাননীয় সভাপতি, এত মানুষ পৃথিবীতে, এত মানুষ কি করছে পৃথিবীতে? শুধু তার জীবনকে ধারণ করছে মাত্র। এই পৃথিবীর জন্য, অন্য মানুষের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যা কিছু রয়েছে, এগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের চেষ্টাটি ছিল, সেই চেষ্টাটি আমরা করা বন্ধ করে দিয়েছি। আমাদের মনের গভীরের ভেতরে আমরা একটু নজর দিয়ে দেখিনি যে আমরা সামনের পৃথিবীর জন্য কি রেখে যাচ্ছি। এই পৃথিবীতে আপনি কোন মনের গভীরের কথা বলছেন মাননীয় সভাপতি? কে এই পৃথিবীতে মনের গভীরে একটু চিন্তা করে দেখছে? কে এই পৃথিবীতে মনের গভীরে একটু দেখে বলছে যে হ্যাঁ, আমার মনের গভীরে এই শব্দগুলো রয়েছে, পৃথিবীর জন্য এই ভালোবাসাটি রয়েছে, মানুষের জন্য এই ভালোবাসাটুকু রয়েছে, জলবায়ুর জন্য এই ভালোবাসাটুকু রয়েছে? নেই মাননীয় সভাপতি। আমরা বেঁচে আছি শুধুমাত্র আমাদের মনের উপরিভাগের স্রোতগুলোকে গুনে গুনে। আমরা শুধুমাত্র স্রোত গুনে যাওয়ার একটি প্রজন্মে পরিণত হয়েছে মাননীয় সভাপতি। এই দুঃখ আমাদের এই প্রজন্মকে, আপনার প্রজন্মকে এবং আমাদের ভবিষ্যৎ যে প্রজন্মটি রয়েছে সেই প্রজন্মকে বহন করে যেতে হবে, কারণ আমরা মনের গহীনে ঢুকে দেখতে পারিনি যে ওখানে কি মণিমাণিক্য ছিল। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অভ্র।